শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি বিজ্ঞান ক্লাসে। আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের নবম অধ্যায় অর্থাৎ তাপ ও তাপমাত্রার বিভিন্ন পাঠ নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব এই অধ্যায়ের উপরে একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে। তো তোমরা এই অধ্যায় সম্পর্কে তো জানো, সেটা হলো তাপ ও তাপমাত্রা। তাপ সম্পর্কে আমরা অনেক আলোচনা করেছি। তাপ হলো এক প্রকার শক্তি। আমি বলেছিলাম তাপের একক জুল, অবশ্য ক্যালোরি নামেও তাপের একটা একক আছে। আর তাপমাত্রা হলো কি স্যার? বস্তুর তাপীয় অবস্থা, অর্থাৎ বস্তুর এমন একটা তাপীয় অবস্থা যা দ্বারা নির্ধারণ হয় কি ওই বস্তুটি যখন অন্য একটি বস্তুর সাথে তাপীয় সংস্পর্শে আসবে তখন বস্তুটি তাপ হারাবে না তাপ গ্রহণ করবে, সেটা নির্ধারণ করা। আর তাপে আমরা আলোচনা করেছি, তাপ যদি প্রয়োগ করা হয় তাহলে পদার্থের প্রসারণ হয়, কঠিন পদার্থের প্রসারণ হয়, তরল পদার্থের প্রসারণ হয়। তরল পদার্থের প্রসারণকে কাজে লাগিয়ে পারদ থার্মোমিটার তৈরি করা হয়, মনে আছে তো? তারপরে বায়বীয় পদার্থের কি হয়? প্রসারণ হয়। এখন তাপমাত্রা নিয়ে আমরা দুটি স্কেলের মধ্যে একটা সম্পর্ক আলোচনা করেছি, মনে আছে তো? সেলসিয়াস স্কেল এবং কি ফারেনহাইট স্কেল। যে কোনো একটা স্কেলের মান যদি দেয়া থাকে কোনো বস্তুর তাপমাত্রা, তখন আমরা অন্য স্কেলে সেটা কি করতে পারি? নির্ণয় করতে পারি। এখন আমরা যে বিষয়গুলো আলোকপাত করব সেগুলো হলো সৃজনশীল প্রশ্নে আমরা কিভাবে উত্তর লিখব সেটা। আমি এখানে একটি সৃজনশীল প্রশ্ন লিখেছি। তুমি প্রথমে প্রশ্নটা আগে ভালো করে পড়বে, তারপরে এই উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর লিখবে। দেখো, বিজ্ঞান শিক্ষক শ্রেণীতে থার্মোমিটার নিয়ে আলোচনার সময় একজন ছাত্রের তাপমাত্রা পরিমাপ করলেন 97 ডিগ্রি ফারেনহাইট। তাহলে উনি ফারেনহাইট স্কেলের থার্মোমিটারটা ব্যবহার করেছেন। তিনি থার্মোমিটারে পারদের ব্যবহার সম্পর্কে বললেন, অর্থাৎ থার্মোমিটারে যে পারদ ব্যবহার করা হয়, পারদের উঠানামার মাধ্যমে আমরা বলি যে কত তাপমাত্রা হলো। ক নম্বর প্রশ্নে তাপমাত্রা কি? খ, নিম্ন স্থিরাঙ্ক ও ঊর্ধ্ব স্থিরাঙ্ক বলতে কি বুঝো? ছাত্রের তাপমাত্রা সেলসিয়াস স্কেলে নির্ণয় করো। এখানে দিয়েছে ফারেনহাইট স্কেলে, আমরা সেটা সেলসিয়াস স্কেলে নির্ণয় করব। ঘ নাম্বার, থার্মোমিটারে পারদ ব্যবহারের কারণ বিশ্লেষণ করব। কেন পারদ ব্যবহার করা হয়? পারদ তরল পদার্থ, সেটা তো জানো। তাপের প্রয়োগ করলে কি হয়? তরলের প্রসারণ হয়, তখন সেটা উঠানামা করে। আর পারদের কিছু বৈশিষ্ট্য আলাদা আছে, সেটা হলো পারদ কিন্তু কাঁচের গায়ে লেগে থাকে না। তো যাক, আগে শুরু করি প্রথম প্রশ্ন দিয়ে। তাপমাত্রা। তাপমাত্রা কি স্যার? বস্তুর এমন একটি কি অবস্থা? তাপীয় অবস্থা, কিন্তু যা নির্ধারণ করে, যা কি করবে? নির্ধারণ করবে কি এই বস্তুটাকে যখন আরেকটা বস্তুর সাথে তাপীয় সংস্পর্শে আনা হবে তখন বস্তুটি তাপ হারাবে না তাপ গ্রহণ করবে। তাহলে আমরা ক নাম্বার প্রশ্ন দিয়ে শুরু করি। ক নাম্বার প্রশ্ন, তাপ মাত্রা হচ্ছে কোন বস্তুর এমন এক তাপীয় অবস্থা যা নির্ধারণ করে বস্তু অন্য বস্তুর তাপীয় বস্তুটি তাপ হারাবে
না গ্রহণ করবে, গ্রহণ করবে। তাহলে তাপমাত্রার সংজ্ঞাটা কি দিতে পারি? তাপমাত্রা হচ্ছে কোনো বস্তুর এমন এক তাপীয় অবস্থা যা নির্ধারণ করে ওই বস্তু অন্য বস্তুর তাপীয় সংস্পর্শে এলে বস্তুটি তাপ হারাবে না তাপ গ্রহণ করবে। এখন আমরা খ নাম্বার প্রশ্নেতে যাব। খ নাম্বারে দেখো, নিম্ন স্থিরাঙ্ক ও ঊর্ধ্ব স্থিরাঙ্ক বলতে কি বুঝো? আসলে এগুলো কোথা থেকে আসে? এগুলো কিন্তু থার্মোমিটার বা স্কেল থেকে আসছে। অর্থাৎ আমরা দুই ধরনের থার্মোমিটার আলোচনা করেছিলাম, মনে আছে তো? ধরো আমি এটা একটা থার্মোমিটার নিলাম, এই থার্মোমিটার, আরেকটা ধরো থার্মোমিটার নিলাম পাশাপাশি, হ্যাঁ, ধরো এখানে আরেকটা থার্মোমিটার নিলাম, দুইটা থার্মোমিটার নিলাম আমরা। এই দুইটা থার্মোমিটারে ধরো একটা সেলসিয়াস থার্মোমিটার পড়েছি, আরেকটা কি পড়েছিলাম? ফারেনহাইট। তো দুইটাতে দুইটি স্থিরাঙ্ক আছে, একটা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক, একটা কি নিম্ন স্থিরাঙ্ক, আরেকটা কি ছিল স্যার? ঊর্ধ্ব স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্ক। কেমন? তাহলে আমাদের স্থিরাঙ্ক কয়টা? দুইটা, একটা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক আর একটা কি ঊর্ধ্ব স্থিরাঙ্ক। তাহলে একটা নিম্ন স্থিরাঙ্ক, একটা কি ঊর্ধ্ব স্থিরাঙ্ক। এখন মনে আছে, এটা সেলসিয়াস থার্মোমিটার, এটা ফারেনহাইট। সেলসিয়াসের নিম্ন স্থিরাঙ্ক কত ছিল? 0 ডিগ্রি সেলসিয়াস, আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক ছিল কত? 100 ডিগ্রি সেলসিয়াস। ফারেনহাইটটা বলো দেখি, ফারেনহাইটটা কত ছিল? 32 ডিগ্রি ফারেনহাইট, আর এটা 212 ডিগ্রি ফারেনহাইট। এখন আমাদেরকে এগুলো বের করতে পারো না, আমাদেরকে বলছে শুধু দুটো সংজ্ঞা দাও। একটা হচ্ছে নিম্ন স্থিরাঙ্কের সংজ্ঞা দিতে হবে, একটা কিসের সংজ্ঞা দিতে হবে? ঊর্ধ্ব স্থিরাঙ্কের সংজ্ঞা দিতে হবে। তো সংজ্ঞা তো তোমরা জানো, সেটা হচ্ছে যে স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলে পানিতে পরিণত হয় তাকে বলা হয় নিম্ন স্থিরাঙ্ক। আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক কি স্যার? স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ পানি কি হয়? ফুটে বাষ্পে পরিণত হয়। ফুটে কিসে পরিণত হয়? বাষ্পে পরিণত হয়, তাকে বলা হয় কি? ঊর্ধ্ব স্থিরাঙ্ক। তাহলে আমরা একটু লিখি। গ নাম্বার প্রশ্নে দেখো, ছাত্রের তাপমাত্রা সেলসিয়াস স্কেলে নির্ণয় করো। ছাত্রের যে তাপমাত্রা পরিমাপ করেছিল টিচার, কত ছিল স্যার? 97 ডিগ্রি ফারেনহাইট। এটাকে কিসে নিতে হবে? সেলসিয়াস স্কেলে। তাহলে আমরা আগে লিখব, দেখো গ নাম্বার, তোমাকে দিচ্ছে ফারেনহাইট স্কেলে তাপমাত্রা, ফারেনহাইট স্কেলে, ফারেনহাইট স্কেলে তাপমাত্রা এফ দিয়ে লিখে আমি, এফ সমান কত দিচ্ছে? 97, অর্থাৎ 97 ডিগ্রি ফারেনহাইট, 97 ডিগ্রি ফারেনহাইট। হ্যাঁ, তারপরে আসো, আমাদেরকে বলছে যে সেলসিয়াস স্কেলে এই মানটা বের করতে হবে। তাহলে আমরা বের করব সেলসিয়াস স্কেলে তাপমাত্রা, সেলসিয়াস স্কেলে তাপমাত্রা সি সমান কত, এই মানটা আমি বের করব। তাহলে আমরা একটা সূত্র জানি, সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের মধ্যে একটা সম্পর্ক আছে। এই সম্পর্কটা কি স্যার? বলো তো, মনে আছে?
তাহলে সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক লিখবে। আমরা জানি সি মানে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা ডিভাইডেড বাই এখানে 5 সমান ফারেনহাইট স্কেলের তাপমাত্রা বিয়োগ কেন হবে 32 ডিভাইডেড বাই কত 9। তো এখন আমরা মানটি বের করব। তাহলে এখন আমাদের 97 আছে, অর্থাৎ ফারেনহাইট স্কেল তাপমাত্রা আছে, সেটা বসাবো। বসানোর পরে সরল করব। তাহলে সি বাই 5 সমান ফারেনহাইট স্কেলের তাপমাত্রা কত 97। তাহলে আমি 97টা বসালাম। বাকিগুলো সব আগের মতোই থাকবে। এখন আমি এই পাশে লিখতেছি বা কেন হবে সি নিচে 5 সমান আর ভাগের কত হয়। তাহলে আমাদের যদি বিয়োগ করলে হয় 5, 9 থেকে 3 গেলে 6। কেমন? তাহলে এখন আমরা সি সমান বের করব, বা আমরা কোনায় কোনায় গুণ করতে পারি, অথবা দেখো এখানে 5 এটা ভাগ আকারে আছে, এদিকে গেলে কি হবে গুণ আকারে হবে। তাহলে 65 গুণ 5 আর এটা হবে 9। তাহলে আমাদের সি মানে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা কত আসে ক্যালকুলেটর ব্যবহার করতে পারো। 65 গুণ 5 ভাগ 9, তাহলে আমাদের আসলো 36.11। তাহলে আমরা যেটা ফারেনহাইট স্কেলে তাপমাত্রা পেয়েছিলাম 97 ডিগ্রি ফারেনহাইট, সেটা সেলসিয়াস স্কেলে কত হয় 36.11। তো তুমি এখানে উত্তর লিখতে পারো সেলসিয়াস। উত্তর আমাদেরকে বলছে যে সেলসিয়াস স্কেলে কত তাপমাত্রা হবে, তাহলে আমরা লিখব কত 36.11 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই যে সম্পর্কটা, এটা হলো সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মধ্যে যে সম্পর্ক, এটা ব্যবহার করে তোমাকে ফারেনহাইট স্কেলে দিছে, তুমি এটাকে সরল করে কি পাইছো সেলসিয়াস স্কেলের তাপমাত্রা পাইছো। একইভাবে তোমাকে যদি সেলসিয়াস স্কেলে দেওয়া থাকে তখন তুমি সি তে মান বসাবে, এফ এর মানটা বের হবে। বুঝতে পারছো বিষয়টা? তাহলে এখন আমরা গ নাম্বার প্রশ্ন। গ নাম্বারে একটু খেয়াল করবে, আমরা কেন পারদ, দেখো ঘ নাম্বারে থার্মোমিটারে পারদ ব্যবহারের কারণ। থার্মোমিটার সম্পর্কে তো জানো, আমার আগের ক্লাসে পারদ থার্মোমিটার সম্পর্কে বলা হয়েছে, অর্থাৎ সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলের। তোমরা ওখানে একটু দেখে আসতে পারো। দেখো ঘ নাম্বারে থার্মোমিটারে পারদ ব্যবহারের কারণ, এটি একটি বর্ণনামূলক প্রশ্ন, অর্থাৎ কেন আমরা পারদ ব্যবহার করব সেটা তুমি লিখবে। তাহলে আমরা যখন তাপ দিলে পদার্থের কি হয়েছিল প্রসারণ হয়েছিল, তরল পদার্থের প্রসারণ কঠিনের চেয়ে বেশি। তো আমরা কেন পারদ ব্যবহার করি? অনেক ধরনের তরল তো আছে। কারণ হলো পারদ খুব তাপ সুপরিবাহী, ফলে পারদ খুব দ্রুত এর বিভিন্ন অংশে কি করতে পারে তাপ সঞ্চালন করতে পারে। আর পারদকে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, অর্থাৎ পারদকে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়। আর হচ্ছে যে পারদ ওই যে কাঁচ নলের ভিতরে যেখানে থাকে সেখানে কাঁচের গায়ে কিন্তু লেগে থাকে না, অর্থাৎ পারদ কাঁচ নলের গায়ে কি থাকে না লেগে থাকে না। আরো লিখতে পারো এটি একটি উজ্জ্বল অস্বচ্ছ পদার্থ। পারদ উজ্জ্বল অস্বচ্ছ পদার্থ, তাই সহজে কাঁচের নলের ভিতর একে দেখা যায়। তা আমরা এখন সেটা লিখব। আমরা থার্মোমিটারে পারদ ব্যবহারের কারণ, ঘ নম্বরে আমরা কি লিখব থার্মোমিটারে পারদ
ব্যবহারের কারণ। তাহলে আমরা থার্মোমিটারে কেন পারদ ব্যবহার করব সেই কারণটা আমরা এখন লিখব। তুমি চাইলে পয়েন্ট আকারে লিখতে পারো। দেখো থার্মোমিটারে পারদ ব্যবহারের কারণ, এক নম্বরে আমরা লিখব পারদ খুব তাপ সুপরিবাহী। কি লিখব? পারদ খুব তাপ সুপরিবাহী। তাহলে কি লিখলাম স্যার? পারদ খুব তাপ সুপরিবাহী, ফলে পারদ খুব দ্রুত এর বিভিন্ন অংশে কি করতে পারে? তাপ সঞ্চালন করতে পারে। ফলে পারদ খুব সহজে এর বিভিন্ন অংশে তাপ সঞ্চালন করতে পারে। তাহলে আমরা কি লিখলাম স্যার? পারদ খুব তাপ সুপরিবাহী, ফলে পারদ খুব সহজে এর বিভিন্ন অংশে কি করতে পারে? তাপ সঞ্চালন করতে পারে। 2 নাম্বার, পারদকে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়। কি বলছি স্যার? পারদ বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাহলে আমরা কি লিখব স্যার? পারদ বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাহলে পারদকে বিশুদ্ধ অবস্থায় কি হলো? পাওয়া গেল। তারপর 3 নম্বরে লিখতে পারো পারদ কাঁচ নলের গায়ে লেগে থাকে না। তাহলে আমরা কি লিখতে পারি স্যার? 3 নম্বরে পারদ কাঁচ নলের গায়ে লেগে থাকে না। তাহলে কি হয়? পারদ কাঁচ নলের গায়ে কি হয় না? লেগে থাকে না। আরেকটা বিষয় হচ্ছে যে এটি একটি উজ্জ্বল অস্বচ্ছ পদার্থ। পারদ এটি একটি উজ্জ্বল অস্বচ্ছ পদার্থ। তাহলে আমরা 4 নম্বরে কি লিখতে পারি স্যার? 4 নম্বরে এটি একটি উজ্জ্বল অস্বচ্ছ পদার্থ। উজ্জ্বল কি ধরনের পদার্থ? অস্বচ্ছ পদার্থ। উজ্জ্বল অস্বচ্ছ পদার্থ। তাহলে পারদ কি একটি উজ্জ্বল অস্বচ্ছ পদার্থ, তাই সহজে কাঁচের নলের ভিতর একে দেখা যায়। তুমি আরো লিখতে পারো তাই সহজে কাঁচের নলের ভিতর কি হয়? দেখা যায়। কেমন? দেখা যায়। তাহলে আমরা কয়টি কারণ লিখলাম স্যার? 4টি কারণ লিখছি। প্রথমটা লিখছি আমরা এখানে, দেখো থার্মোমিটারে পারদ ব্যবহারের কারণ। দেখো পারদ খুব তাপ সুপরিবাহী, ফলে পারদ খুব সহজে এর বিভিন্ন অংশে কি করতে পারে? তাপ সঞ্চালন করতে পারে। খ নম্বরে লিখেছি পারদ বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়। তারপরে এখানে দেখো 3-এ লিখলাম আমরা পারদ কাঁচ নলের গায়ে লেগে থাকে না, মানে যে নলের মধ্যে সে উঠানামা করতেছে সেখানে লেগে থাকে না। 4-এ লিখছি এটি একটি উজ্জ্বল অস্বচ্ছ পদার্থ, তাই সহজে কাঁচের নলের ভিতর কি করা যায়? একে দেখা যায়। তাহলে আমরা যেহেতু এটা 4 নাম্বার, ঘ নাম্বার মানে এর মার্কস থাকবে 4, তাই আমরা 4টি অপশন লিখলাম।
এতক্ষণ আমরা যে আলোচনাগুলো করলাম সেগুলোর আলোকে যে বাড়ির কাজগুলো দেওয়া হলো সেগুলো অবশ্যই করে রাখবে এবং পরীক্ষার প্রস্তুতি নিবে। এই অধ্যায়ে যদি কোনো সমস্যা থাকে তাহলে যোগাযোগ করে সেটা সমাধান করে নেবে। সর্বোপরি তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের পাঠ এখানে শেষ করছি। ধন্যবাদ।